খেলোয়াড়রা কেন সময় মতো অবসর নেয় না? এই ভাবনাটা অনেক দিন ধরে ভাবি। এটার কিছু কমার্শিয়াল দিক আপনারা সবাই কম বেশি বোঝেন। কিন্তু ব্যাপারটা না ভক্ত হিসাবে আমাদের সাধারণ মানুষের জন্য একটা রহস্যের মতো মনে হয়। যে একজন রজার ফেদেরার, একজন মাশরাফি বিন মুর্তজা, এমনকি একজন বিরাট কোহলি নিজের টানতে, টানতে কোথায় নিয়ে যায়। ওই শুধু একজন গ্লেন ম্যাকগ্রা বা ২-৪ জন অস্ট্রেলিয়ানকে আপনি খুঁজে পাবেন যারা সময় মতো অবসর নিছে। তো এই কাজটা কেন হয়? কেন খেলোয়াড়রা নিজেদের ক্যারিয়ারকে টেনে ৫-৭ বছর লম্বা করে ফেলে? এই জিনিসটা নিয়ে আজকে একটু ছোট্ট করে আলাপ করি। এই আলোচনাটা তো আজকের না, দীর্ঘদিন ধরে মানে এই ক্যাপিটালের হাতে যখন খেলাধুলা চলে গেছে কর্পোরেট পুঁজির হাতে, তখন থেকেই এই বিষয়ক আলোচনা খুব চলে যে খেলোয়াড়রা কেন সময় মতো অবসর নেয় না। অনেকগুলো মজার কথাও আছে। সম্প্রতি ইমরুল কায়েস তার ওই ফার্স্ট ক্লাস ক্রিকেটে অবসর নেওয়ার পরে একটা প্রেস কনফারেন্সে এই বিষয়টা বলছে যে তাকে এখনও অনেকে বলতেছে যে ভাই আরও ৩-৪ বছর খেলে যান। তো বলতেছিল সেটা হয়তো জোর করে খেলা যেত, কিন্তু এখন যারা বলতেছে খেলে যান তারাই তখন জিজ্ঞেস করতো যে ভাইয়া কবে অবসর নেবেন। তো সেই প্রশ্নটা শোনার আগেই অবসর নিতে চাই। দিস ইজ দ্য পয়েন্ট। এটা নিয়ে একটা আপ্তবাক্যও আছে যে তুমি যখন অবসর নেবে, যোগ্য সময় যদি হয় তখন সবাই কান্না করবে তোমার অবসর দেখে। আর যদি যোগ্য সময়ের পরে অবসর নাও, তখন সবাই হাসবে তোমার অবসর দেখে। দিস ইজ দ্য ডিফারেন্স। যে আপনি একসময় লিজেন্ড ছিলেন, সময় মতো অবসর নিতে পারলে সবাই চোখ মুছত, আর আপনি সময় মতো অবসর নিতে না পারলে সবাই এটা নিয়ে হাসাহাসি করবে। এই জিনিসটাই আসলে হয়ে আসতেছে, এই জিনিসটাই হয়ে আসে। এইখানে আপনি একটা জিনিস দেখবেন যে আমাদের সাবকন্টিনেন্ট ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই ৩ দেশে আপনি খুব একটা লিজেন্ড খুঁজে পাবেন না যারা সময় মতো অবসর নিছে। মানে অবসর নেওয়ার সঠিক টাইমটা কখন? এটা সচিন টেন্ডুলকারের একটা কথা বলি, যদি সচিন টেন্ডুলকার নিজে সেটা ফলো করেন নাই, যে কোনো একদিন ভোরবেলায় উঠে আপনার মনে হবে জুতো জোড়া আজকে পরতে ইচ্ছা করতেছে না, আমার যা কিছু করার আমি করে ফেলছি। আবার কেউ, কেউ বলেন যে অবসর নেওয়ার সেরা সময় হচ্ছে যখন আপনি ফিল করতেছেন যে আমি একদম পিকে উঠে নামা শুরু করতেছি। ওই নামা শুরুটা যেন না হয়, তার আগেই অবসর নিয়ে ফেলতে হবে। এটা খুব মার্জিনাল একটা জায়গা। এইটা একটু এদিক ওদিক হতেই পারে। সেটা যে কারোর হতে পারে। না আমাদের ক্ষেত্রে কি হয়? আমাদের সাবকন্টিনেন্টে কি হয়? এই সচিন টেন্ডুলকারের কথা বললাম। সচিন টেন্ডুলকার যে ২০১১ বিশ্বকাপ জিতেই অবসর নিয়ে নিলেন না। এরপরেও যে লম্বা করলেন ক্যারিয়ারটারে, তাতে কি লোকে খুব ভালো বলছে? ধরেন টেন্ডুলকারের মতো এরকম ঐশ্বরিক ভাবমূর্তি বলে হয়তো খুব নোংরা ভাষায় সমালোচনা হয় নাই। কিন্তু লোকের কাছে যে ভাবমূর্তিটা ছিল সেটা তো একটু কমছে। বা এই বিরাট কোহলি তো কেউ, কেউ মনে করতেছে এই অস্ট্রেলিয়া সিরিজ তার শেষ টেস্ট সিরিজ। অলমোস্ট ১ বছর ১.৫ বছর ধরে মানে ইন্ডিয়ান মিডিয়ার কাছে যখন ইন্ডিয়ান মিডিয়া যখন বলে যে বিরাট কোহলি দলের বোঝা হয়ে গেছে, এর চেয়ে লজ্জার তো আর কিছু নেই। এই জেনারেশনের সবচেয়ে বড় ক্রিকেটার, তারে নিয়ে এই কথাটা বলা লাগলো। তো সে সময় মতো অবসর নিল না। দেখেন এই সাবকন্টিনেন্টে একমাত্র ইমরান খান ছাড়া কেউ মানুষকে কাদায় অবসর নিতে পারে নাই। ইমরান খানের অবসরের অবশ্য একটু ব্যাপার আছে। একটা পলিটিক্যাল প্রেশার ছিল, পলিটিক্যাল ঝামেলা ছিল। ইমরান খান 92 ওয়ার্ল্ড কাপ জিতেই অবসর না নিলে হয়তো নানা রকম ঝামেলা ফেস করত। এরকম একটা সম্ভাবনা ছিল। সেজন্যই ইমরান খান অবসর নিয়ে নিয়েছেন। পেছনের কারণ যাই হোক, ইমরান খানই একমাত্র মানুষ খুব সময় মতো অবসর নিয়েছেন, মানে আমাদের এই সাবকন্টিনেন্টে। কিন্তু এছাড়া আপনি ক্রিকেটে আমাদের এই সাবকন্টিনেন্টে কাউকে খুঁজে পাবেন না। সনৎ জয়সূরিয়া বৃদ্ধ বয়সে অলমোস্ট তার বাচ্চা-কাচ্চারা টপ লেভেলে চলে আসার সময় হয়ে গেছে, সেই পর্যন্ত ও খেলে গেছে। অর্জুনা, রানা, টোঙ্গা সবাই তাই। আমাদের দেশের অবস্থা তো বিতিকিচ্ছিরি। আমাদের দেশের অবস্থা বললে তো মানে এটা বলে শেষ করা যাবে না। এক মাশরাফিরে দিয়ে কথা বলি। মাশরাফি আমাদের ক্রিকেটে একটা বিরল ব্যাপার। মাশরাফির আবির্ভাব যে আমাদের ক্রিকেটে হয়েছে, প্রথমে ২০০৮-৯ পর্যন্ত বোলার হিসাবে মাশরাফি ওই মানের বোলার ওই জেনারেশনে আমরা আর দ্বিতীয়টা পাই নাই। যদিও স্পিড স্টার মাশরাফিরে আমরা অ্যাকচুয়ালি ২০০২ এর পরেই পাই নাই। তারপরেও ২০০৮-৯ পর্যন্ত সে যে ভয়ানক বোলার ছিল সেটাও তারপরে আর ছিল না। কিন্তু এরপরও সে ইফেক্টিভ বোলার ছিল ২০১৫ পর্যন্ত। আর ক্যাপ্টেন হিসাবে সে আসলে মিথোলজিক্যাল একটা রোল প্লে করছে। বাংলাদেশ দল যখন ছন্ন-বিচ্ছন্ন হয়ে যাচ্ছিল, কয়েকটা গ্রুপে আলাদা হয়ে গেছিল, কোনো রেজাল্ট পাচ্ছিল না, সেরকম একটা সময় সে ড্রেসিং রুমটা রিগ্রুপ করছে, সেই দলটাকে দিয়ে দুর্দান্ত সব পারফরমেন্স নিয়ে আসছে। তারপরে কি হতে পারত? ২০১৫ বিশ্বকাপ শেষে দেশে আসলো, এসে পরপর ৩টা সিরিজ জিতলো, সাউথ আফ্রিকা, ভারত, পাকিস্তানের এগেইনস্টে। ওই সময় সে বলতে পারতো যে এনাফ, আমার কাজ ছিল ড্রেসিং রুম রিগ্রুপ করা, আমি করে দিছি, বিদায় এবার। ওকে, আরেকটু এক্সটেন্ড হতে পারত।
2017 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। যখন বাংলাদেশ দল খেললো, সেমিফাইনাল খেললো, তখন মাশরাফি বলতে পারতো যে ওকে ডান, আমার মিশন কমপ্লিট, এখন তরুণদের দায়িত্ব। তরুণদের বলতে তার আগের ভাইস ক্যাপ্টেন সাকিবরই দায়িত্ব দিয়ে দেওয়া যেত। কিন্তু এসব কিচ্ছু হয় না। মাশরাফি তার ক্যারিয়ার টানতে 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 2020 সালে নিয়ে গেছে। 2019 বিশ্বকাপ সে যে খেলছে, কত সমালোচনা সহ্য করে খেলছে, এগুলো কি মাশরাফি ডিজার্ভ করে? কিন্তু কে এর জন্য দায়টা কার? এই মাশরাফি, টেন্ডুলকার, কোহলি এদেরই দায়। 20 সালে সে যে শেষ খেলছে, তারপরেও সে আনুষ্ঠানিকভাবে অবসর নেয় না। মানুষ তো একটা স্বপ্ন থাকে যে মাশরাফির মতো লিজেন্ডরে আমরা মাঠ থেকে বিদায় দেবো। কেউ এই সুযোগটা দিল না বাংলাদেশে। এর কারণ হচ্ছে এখন মানে এইটুকু বললে সবাই আত্মসমালোচনা হিসাবে নিতে পারে যে যত দোষ কি তাহলে এশিয়ানদের? না, পৃথিবী জুড়ে এটা অ্যাথলেটদের একটা কমন প্রবলেম। শুরুতেই রজার ফেদেরারের নাম নিলাম। দেখেন, রজার ফেদেরার লাস্ট ভালো খেলার পরে কত বছর পর্যন্ত ওয়েট করে 2023-এ এসে অবসর নিয়েছে। নাদালের পক্ষে আপনি একটু বলতে পারেন যে নাদাল এই 2024-এও একটা শিরোপা জিতছে, নট এনাফ। যে নাদাল ছিল সেই নাদাল তো এই না। তারপরেও নাদাল কন্টিনিউ করছে, একটা শিরোপা জিতছে, তারপরে ওই সিজনেই অবসর নিয়ে নিচ্ছে। এটা একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যায়। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাথলেটিক্সে এরকম বা বিভিন্ন সেক্টরে, ফুটবলে আপনি এটা খুঁজে পাবেন। এই যে রোনালদো, মেসি, মানে খুব বুক চেপে ধরে সমালোচনা করি। মেসি ধরেন আনন্দের জন্য ইয়েতে খেলতেছে, আমেরিকায় খেলতেছে। রোনালদো সৌদি আরবে খেলে কি আনন্দ পাচ্ছে? রোনালদো কেন কন্টিনিউ করতেছে? একই রকম তো ইউরোপে গাদা গাদা এই বয়সী খেলোয়াড়, এই 38, 39, 40 বছর বয়সী খেলোয়াড়, যারা বিভিন্ন থার্ড ক্লাস ক্লাবে খেলতেছে, চীনে খেলতেছে, আরবে খেলতেছে, অদ্ভুত সব জায়গায়, জাপানে খেলতেছে, অদ্ভুত সব জায়গায় আপনি এইসব সাবেক সুপারস্টারদের খুঁজে পাবেন, যাদের বাচ্চারা এখন ইউরোপিয়ান ফুটবলে চলে আসছে। এই দেখো, আমি ভাবতেছি এতক্ষণ যে বোধহয় আমি আমার চোখটা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, কিন্তু এখন খেয়াল করলাম আমি চশমা পরে বসি নাই। যাই হোক, তাতে কোনো সমস্যা হচ্ছে না, আপনারা ঠিক মতো দেখবেন। তো যে জায়গাটায় ছিলাম, যে আসলে কেন এমন হয়, কেন অ্যাথলেটরা ক্যারিয়ার টেনে লম্বা করে, তো সেইটার আসলে কারণ দুইটা। একটা হচ্ছে মানুষ এই মোহ থেকে বেরোতে পারে না। এই যে স্টারিজম, এই যে ব্যক্তি পূজা, এই যে তারকাদের নিয়ে আমরা নানা রকম গল্প করি, গুজব করি, কন্টেন্ট বানায় খাই, বড় বড় ফিচার হয়, ভিডিও হয়, ইন্টারভিউ হয়, কোথাও মানুষ গেলে মানুষের ভিড় জমে যায়। এই যে মোহ, এই যে তারকা খ্যাতি, এটা মানুষ সহজে ছাড়তে পারে না। কারণ সে জানে যেদিন সেই খেলাধুলা ছেড়ে দেবে, পরদিন এই দেবত্বের পতন হবে। পরদিন এর বহু লোক তার এ পথে দেখলেও চিনবে না। অ্যাটলিস্ট এশিয়ায় না হোক, ইউরোপের চিত্রটা কিন্তু তাই। ডেভিড বেকহাম রিটায়ার করার পরে ডেভিড বেকহাম রাস্তা থেকে হেঁটে গেলে লোকে চিনত, ভিড় জমে যেত না। এটা সত্যি, দু চারজন হয়তো হাই আলো করতো অটোগ্রাফের জন্য, খাতা বাড়ায় দিত, কিন্তু ভিড় জমে যেত না। এটাই চিত্র। এই যে আকাশ থেকে পতন, এটা বেশিরভাগ লোক মানতে রাজি না, মানে নিজেরে বোঝাতে পারে না যে এখন টাইম হয়ে গেছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে খেলোয়াড়দের হুট করে আয় মানে একবারে ড্রামাটিকভাবে কমে যায়। মানে খেলোয়াড়দের ক্যারিয়ার তো, আর্নিং ক্যারিয়ার তো খুব ছোট। ধরেন এদের আর্নিং ক্যারিয়ার শুরু হয়, আজকাল অবশ্যই ইউরোপিয়ান ফুটবলারদের ক্ষেত্রে দেখতেছি ইয়ামালদের 16-17 বছর বয়সে আর্নিং ক্যারিয়ার শুরু হয়ে যাচ্ছে, মানে একদম পুরো দমে তারা বিলিয়নার হয়ে যাচ্ছে। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি স্ট্যান্ডার্ড ধরেন, তাহলে 20 বছর বয়স, বা মানে 20টা হচ্ছে একবার কম, ইয়ামাল তো আর সব না। 25 হচ্ছে আসলে স্ট্যান্ডার্ড টাইম, যেখান থেকে তারা শীর্ষ পরিমাণে সর্বোচ্চ পরিমাণে আয় শুরু করে, এবং সেটা আসলে 35 হচ্ছে শেষ হওয়ার টাইম। মাত্র 10 বছরের একটা সময়। আপনি একটু ভাবেন যে এই যে আপনি শুনতেছেন, আমি বলতেছি, আমাদের ক্যারিয়ারটা কত লম্বা চিন্তা করেন। আমরা 27-28 বছর বয়সে আয় করা শুরু করি, অন্তত 60 বছর বয়স পর্যন্ত আয় করি যদি বেঁচে থাকি। তার মানে আমাদের ক্যারিয়ার অলমোস্ট 30 বছরের, মানে ওদের 10 গুণ। ওরা কামায় ওই 10 বছরে আমাদের চেয়ে অনেক বেশি, কিন্তু যেহেতু আসলে যত কামায় তার তো চাহিদাও তত বেড়ে যায়। কিন্তু সেই চাহিদাটার কাছাকাছি তো দূরে থাক, ওটার 100 ভাগের 1 ভাগে নেমে আসে ওই 10 বছর পরে আয়টা, মানে যে মুহূর্তে রিটায়ার করে। কারণ কি, আয়ের একটা সিংহভাগ, আজকাল তারকাদের সিংহভাগ আসে হচ্ছে স্পন্সর থেকে, নানা রকম এন্ডোর্সমেন্ট থেকেই আসলে এদের মূল আয়টা আসে। তো যে মুহূর্তে টিভিতে দেখানো বন্ধ হয়ে যায়, সেই মুহূর্তে সচিন টেন্ডুলকার বলেন আর যত বড় তারকা বলেন, তার পেছন থেকে বিজ্ঞাপনদাতাদের লাইনটা সরে যায়। ফলে এই যে আকাশ থেকে পড়া আয়ের দিক থেকে
এইটা আসলে তাদের জন্য একটা বিরাট ধাক্কা হয়ে দাঁড়ায়। কারণ আগের বছরও যে লোক ৫,০০০ কোটি টাকা ইনকাম করছে, সেই লোকের সেই বিরাট কোহলি দেখা যাবে আগামী সিজনে যদি ন্যাশনাল টিমে না থাকে, আয়টা ৫ কোটি টাকায় নেমে আসবে। এই ধাক্কাটা সামলানো তো খুব কঠিন মানসিকভাবে। ও এইটা একটা বড় কারণ। তারপরেও কিছু লোক আছে এগুলো পরোয়া করে না। অস্ট্রেলিয়ানরা চিরকালই কম পরোয়া করে। আজকাল অবশ্য দেখতেছি স্টিভেন স্মিথ টেস্ট, ওয়ানডে, টি-20 সবগুলো গত ২ বছর ধরে যাচ্ছে তাই খেলতেছে, তারপরেও ক্যারিয়ার লম্বা করে যাচ্ছে। জানি না কেন? কারণ এটা অস্ট্রেলিয়ানদের ক্যারেক্টার না। অস্ট্রেলিয়ান বলতে আমি বুঝি গ্লেন ম্যাকগ্রা। ২০০৭ বিশ্বকাপ খেলতে গেল, বিশ্বকাপের আগে যাওয়ার আগে বলে গেল যে, "এটা আমার শেষ টুর্নামেন্ট।" আমি কিন্তু মানে বলছে তখনও বিশ্বাস করতে পারিনি। আমার মনে হয়েছে যে বিশ্বকাপের পরে আবার এক্সটেন্ড করবে। আমরা তো তাই দেখে অভ্যস্ত, এশিয়ান তারকারা তো তাই করে। বিশ্বকাপে সে সর্বোচ্চ উইকেট শিকারী হলো। আমার যদি ভুল না হয় ২৫ বা ২৬ উইকেট নিয়েছিল। তারপরে মানে পৃথিবীর হেন কোনো লোক নাই যে তারে রিকোয়েস্ট করে নাই, "তুমি থেকে যাও।" ম্যাকগ্রা আর থাকে নাই। ম্যাকগ্রা আর একদিনও থাকে নাই। ম্যাকগ্রা ওই যে কথা দিছে, শেষ টুর্নামেন্ট, শেষ টুর্নামেন্ট। বিশ্বকাপ খেলে বিদায় নিয়ে নিছে। দিস ইজ অস্ট্রেলিয়ান। আমরা মনে প্রাণে সবাই অস্ট্রেলিয়ান হইতে পারলে আরেকটু পেশাদার হতো ব্যাপারটা। যাই হোক, সবার জন্য শুভকামনা। সবাই ভালো থাকবেন।